গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প প্রেমিক পুরুষ গল্পের ২৮তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো, তবে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে অবশ্যই গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে, কেননা গল্পটির সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা যাতে মিস করে না যাও। তবে আর দেরি কিসের, এখনই হেডফোন পরে বসে পড়ো। শুরু করছি আজকের পর্ব। রওনা রুফায়েত জাহিদের বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ, পর্ব ২৮। পুরো শরীর অবশ হয়ে আসছে, আর আহাদ আমার আরও কাছে আসছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করছি, প্লিজ আপনি আর এত কাছে আসবেন না। উনি আমার কথা শুনে নেশালো চোখে তাকিয়ে দুষ্ট হেসে বলল, কাছে না আসলে তোমার চুমুখোর সেই প্রেমিক পুরুষের ঠোঁটের স্পর্শ কি করে পাবে? তাই কাছাকাছি আসতে হবে। ওনার কথা বলা শেষ হতে না হতেই ওনার দু ঠোঁটের মধ্যভাগে আমার দু ঠোঁট দখল করে নেই। আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে, আর উনি চোখ বন্ধ করে রেখেছে। আমি নড়তে গেলেই উনি বলে ওঠে, জান, এভাবে কেউ নড়ে না। নড়লে তো ঠোঁটে কামড় পড়বে, আর কামড় পড়লে দাগ হবে, আর দাগ হলে তোমার লজ্জা হবে। অবশ্য আমার কিছুই হবে না, তাই চুপ করে বসে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আমি আহাদের কথায় চুপ করে বসে পড়ি। আহাদ আমাকে তার আওতায় নিয়ে নেয়। আমার নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমি তোমার জীবন চাইলেও তোমাকে পারবো না সরাতে। তুমি আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে। আহাদ অনেকটা সময় আমার গলায় মুখ লুকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি বাড়িতে যাব। আমার কথায় আহাদ মুখ তুলে আমার মুখের দিকে তাকালেন। আমি সাথে সাথে জানালার দিকে ফিরে তাকাই। আহাদ আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ঠিক হয়ে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট দেয়। আমি তখনও বাইরে তাকিয়ে। হঠাৎ আমার হাতের উপর আহাদ হাত রাখে, শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আমিও ছাড়াবার চেষ্টা করি না, আর কেনই বা ছাড়ানোর চেষ্টা করব? এই স্পর্শের জন্য যে আমি উতলা, এই স্পর্শই যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর স্পর্শ। জীবন যেহেতু নিজে থেকে যে সুযোগ দিচ্ছে, আমার যে ওনার স্পর্শের, ওনার ভালোবাসার লোভ পেয়েছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত ২:৩০। আহাদ গাড়ির দরজা ধরে আমার দিকে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। আমি ছোট কাঁদো কাঁদো দ্বিধান্বিত চোখে আহাদের দিকে তাকিয়ে আছি। মনে সংকোচ বোধ কাজ করছে। এই কাপড়ে বাড়িতে ঢুকবো? যদি আবিদ ভাইয়া বা মা দেখে ফেলে কি ভাববে? মাথায় হাজার প্রশ্ন আলাপন করছে। আহাদ আগের মতো ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল, কি হলো, নামবে না? আমি আমতা করে বললাম, আমাকে সাকিবের বাড়িতে দিয়ে আসেন প্লিজ। আমি কাল সকালে বাড়িতে ফিরব, পাক্কা। উনি আমার কথায় চোয়াল শক্ত করে নেয়। নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন, তা কেন? মেহেরবানি করে বলবেন কি? আমি কাঁদো কাঁদো গলায় উত্তর দিই, আমি এই কাপড় পরে বাড়িতে যাব না। যদি ভাইয়া আর মা দেখে আমাকে কি ভাববে? আহাদ নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয়, রোদ, এত রাতে কেউ জেগে নেই, সবাই ঘুমে আছে, কেউ দেখবে না। আমি কিছু একটা ভেবে ঠোঁট কামড়িয়ে ধরে উত্তর দিই, যদি জেগে যায় তো? না না বাবা, আমি ভেতরে যাব না, একদম যাব না। আমি সামনের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছি, আর ভেবে যাচ্ছি কি করে বাড়িতে ঢোকা যায়। এমন সময়ই আচমকা আহাদ আমাকে নিজের কোলে তুলে নেয়। আমাকে নিয়ে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বললেন, এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? বলেছি তো সবাই ঘুমাচ্ছে। আজ এমন কাপড় পরেছ ঠিক আছে, এরপর যেন না দেখি। আর যদি এই কাপড়ে শুধু আমার সামনে আসো তাহলে ঠিক আছে, আমি তোমাকে সবভাবে দেখতে পারি, সেই রাইড আমার আছে। আমি ওনার কথায় হা করে আছি। উনি সবভাবে বলতে কি বোঝালেন? আমি এখনও বাকশক্তি হারিয়ে বসে আছি। কি বলবো? ওনার কথায় উত্তর দেওয়ার মতো ভাষা নেই আমার। এমন এমন কথা বলে লজ্জায় ফেলে যে কিছু বলার মতো থাকেই না।
আমি কাপড় চেঞ্জ করে সোফায় বিছানা পেতে শুতে যাব, এমন সময় আহাদ আমার হাত টেনে নিজের দিকে ঘুরায়। আমি পিছন ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকাই। উনি গম্ভীর গলায় বললেন, যাও বিছানায় ঘুমাও। আমি ওনার থেকে নিজের হাত ছাড়াতে বললাম, না, আমি এখানে ঠিক আছি। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে টেবিলের উপর থেকে পানির জগটা নিয়ে সব পানি সোফার উপর ঢেলে দেয়। মুখে বাঁকা হাসি টেনে বললেন, নাও এবার ঘুমাও। বলেই বিছানায় হেলান দিয়ে বেশ আয়েশ করে বসে। আমি ছোট ছোট চোখ করে সবটা দেখছি। ওনার এমন কাণ্ডে প্রচণ্ড রাগ হলো। আমি ওনার দিকে প্রচণ্ড রেগে তেড়ে যাই। চিৎকার করে বলি, আপনি এটা কি করলেন? এই নিশিরাতে আপনি কি শুরু করেছেন? আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে কেন আনতে গিয়েছেন? আমি তো বেশ ভালোই ছিলাম। আমি এখন কোথায় ঘুমাবো? ফ্লোরে? উনি আমার হাত ধরে টান দেয়। আমি ওনার বুকের উপর পড়ি। উনি আমার দিকে আদুরে চোখে তাকাচ্ছে, আর আমি ওনার দিকে ভস্ম করা দৃষ্টি নিক্ষেপ করছি। এই মুহূর্তে ওনার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। আমি ওনার বুকের উপর থেকে উঠতে গেলে উনি আমার কোমরে এক হাত রাখে, অন্য হাতে আলতো করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি কি একবার বলেছি আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা? আর ফ্লোরে ঘুমাবে কেন? আমি তো চাই তুমি আমার সাথে বেডে ঘুমাও, কিন্তু তুমি তো জেদ ধরে আছো, তাই তো এমনটা করতে হলো। আমি ঝাঁঝালো গলায় বললাম, আপনি একটা ইতর, একটা খাটাস। নিজের কথা মানানোর জন্য আপনি সব ধরনের ইতরামি করতে পারেন। জঘন্য লোক একটা। উনি শয়তানের হাসি দিয়ে আমার থুতনিতে হাত রেখে দাঁতে দাঁত চেপে বললেন, তোমার সব নামের সাথে এই নামগুলো গ্রহণ করলাম। তোমার আইডিয়া নেই আমি তোমার জন্য কতটা ইতর, খাটাস আর জঘন্য হতে পারি। চুপচাপ এখানে শুয়ে পড়ো, না হয় আমি আবার ওই সব অবতার নিব। তা কি ভালো হবে রোদ পাখি? তুমিই বলো। আমি আর কোনো উত্তর দিলাম না। এই লোক সব পারবে, সব। আমার রাগে কান্না আসছে, প্রচুর কান্না আসছে। এই লোক এভাবে আমাকে জ্বালায় কেন? কেন? ভাল লাগে না, একদম ভাল লাগে না। আমি আহাদের থেকে নিজেকে সারিয়ে দুপা বিছানায় তুলে পুরো কম্বল নিজের শরীরে জড়িয়ে নেই। একটুখানি ফাঁকাও অবশিষ্ট রাখি না। কম্বলের ভিতর থেকে চিৎকার করে বলি, আমি থাকবো না এই বাড়িতে, একদম থাকবো না। কালই মামার কাছে চলে যাব। কিছুক্ষণ পর আহাদের ঝাঁঝালো আওয়াজ পেলাম, যাওয়ার জন্য পা তো বাড়াও, পা ভেঙে বিছানায় বসিয়ে দিব। আমি কোনো কথা বললাম না, চোখ মুখ খিচে বন্ধ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টা চালালাম। কিছু সময়ের মাঝেই আমি সফল হলাম। ঘুমের মাঝে আজ করতে পারলাম কেউ আমার খুব কাছে, কখনো কপাল ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো গাল। কারো বরফ শীতল হাত আমার গলা ছুঁইছে। আমাকে গলা টিপে মেরে ফেলবে না তো? মালে মারুক, তাতে কি? জীবনে তো এমন কোনো উদ্দেশ্য নেই যার জন্য আমাকে বাঁচতে হবে। কিন্তু এই মুহূর্তে ঘুম ভেঙে চোখ মেলে তাকালে নিশ্চিত মাথা ব্যথার পাগল হয়ে যাব। তাই এই মুহূর্তে চোখ বন্ধ করে থাকাই শ্রেয়। অবশেষে টের পেলাম কারো খোঁচা খোঁচা দাড়ি আমার গলায় স্পর্শ করছে। আমি চোখ বন্ধ করেই রইলাম। সারা শরীর ওই দাড়ির স্পর্শে শিউরে উঠছে। কিন্তু এই মুহূর্তে চোখ খুললেই সমস্যা, তাই চোখ বন্ধ করেই রইলাম। সকালে রৌদ্রের মিষ্টি আলো আমার মুখের উপর পড়েছে। খুব বিরক্ত লাগছে। আমি পাশ ফিরে শুয়ে আবার ঘুমে তলিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার প্রচেষ্টা বেশি দূর আগায় না। এরপরই কানে খটখট আওয়াজ আসে। আমি চরম বিরক্তির সাথে কম্বলের ভিতর থেকে মুখ বের করে চোখ কসলাতে কসলাতে সামনে তাকাই। আহাদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে মনে হচ্ছে। একদম ঝকঝকে চকচকে স্নিগ্ধ লাগছে। আমি হাই তুলে উঠে বসি। আহাদ আয়নায় আমাকে দেখে আমার দিকে ফিরে মুচকি হেসে বললেন, শুভ সকাল রোদ পাখি। ওনার হাসিতে আমার চোখ ঝলঝল করে ওঠে খুশিতে। সকাল সকাল এত সুন্দর মর্নিং উইশ, কার না মন ভালো হবে? হায়, এই লুকটা এত সুন্দর কেন? কিছু মনে পড়তেই নিজের মুখের ভাবভঙ্গি গম্ভীর করে ফেললাম। মনের অনুভূতিগুলো মনের ভিতরেই সিন্দুক বন্দি করলাম। গম্ভীর কণ্ঠে বললাম, গুড মর্নিং। ঘুম হয়েছে সুখ পাখি? আমি ভেঙচি কেটে বললাম, না তো, এখনও ঘুমিয়ে আছি। আহাদ আমার কথায় কোনো তোয়াক্কা করে না, মুচকে হেসে সামনে তাকায়। আমি মাথার চুলগুলো ঠিক করতে করতে সামনে আয়নার দিকে তাকাতেই বড়সড় একটা ঝটকা খাই।
আমার গলায় চেইন আর তার মাঝে পেন্ডেন্ট। এটা কোনো সামান্য পেন্ডেন্ট না, চট্টগ্রামে আমার পছন্দ করা সেই পেন্ডেন্ট। এটা কি করে আসলো? আহাত দিয়েছে কি? তবে কি আহাত সেদিন আমার পছন্দ লক্ষ্য করেছিল? আমি সাথে সাথেই আহাতের দিকে তাকিয়ে প্রশ্ন করি, এটা আপনি দিয়েছেন তাই না? আহাত আমার দিকে ফিরে মুচকি হেসে বললেন, না তো, একদম না। তাহলে আমার গলায় কি করে আসলো? কি জানি, হয়তো কোনো নরপিশাচ বা কোনো দৈত্য দিয়েছে। আজকাল তো তোমার আবার ভূত প্রেতের সাথে ভালো সম্পর্ক, তাদেরই কেউ গিফট করেছে। বলেই রুম থেকে বেরিয়ে যায়। আমি ওনার যাওয়ার দিকে বালি ছুঁড়ে মারি। বদ অসভ্য লোক একটা। উনি দিয়েছে তা স্বীকার করলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এত ভালো মুডটাই নষ্ট করে দিল। এইসব বিড়বিড় করে বলে মাথা উঁচু করে তাকাতেই দেখি আহাত বালিশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে ঝুঁকে চোখ টিপে শয়তানি হাসি দিয়ে বললেন, বালিশ ছুঁড়ে মারলে তো ব্যথা পাবো না রোদ পাখি? হ্যাঁ, যদি এখানে কামড়ে দাও ঠিক ব্যথা পাবো। কথাটা উনি ওনার উষ্টের দিকে ইঙ্গিত করে বললেন। আমি ওনার কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। কত বড় অসভ্য লোক! লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছে কি? এখনো হা করে আছি। আমি ওনার কথায় শয়তানি হাসি দিয়ে বললাম, কামড় নয়, একেবারেই খেয়ে ফেলবো। আবার উনি আরেকটু কাছে এসে বললেন, খাও, সমস্যা নেই। তুমি খাবে না তো কে খাবে? তবে রেখে রেখে খাও। যদি একেবারে খেতে চাও পরে কি খাবে? আমি তো উদাও হয়ে যাচ্ছি না, তাই আমাকে তোমার রেখে রেখে যত ইচ্ছে তত। আমি আহাদের এমন বেশরম কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। আর উনি সেই তাকানোর মাঝেই ওনার ঠোঁট আমার ঠোঁটে মিশিয়ে নেয়। সাথে সাথে আমি আবার চোখ বন্ধ করে নিই। ভালোবাসা মানুষ তুমি, এমনই একজন, মিশে গেছে জালির সাথে আমার হৃদয় মন। ভালোবাসা মানুষ তুমি, এমনই একজন। বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের 28তম পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবে। শীঘ্রই ফিরছি তোমাদের জন্য পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই। চাইলেও তোমাকে পারবো না সরাতে। তুমি আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, হৃদয় হতো প্রেম শূন্য। চাইলেও তোমাকে পারবো না সরাতে। তুমি আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, হৃদয় হতো প্রেম শূন্য। চাইলেও তোমাকে পারবো না সরাতে। তুমি আমি অপূর্ণ, ভালোবাসা হয়ে যদি জীবনে না জড়াতে, হৃদয় হতো প্রেম শূন্য।